তো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তো মডেল কোশ্চেন নং 6 এর কোশ্চেন নং 3 শুরুতেই আমরা প্রথমে টেক্সটটা বোঝার চেষ্টা করব, এরপরে নিচে গ্যাপ গুলো পূরণ করব, ব্ল্যাঙ্কস গুলো পূরণ করব বা কলাম গুলো পূরণ করব। Deforestation is a growing environmental concern in Bangladesh, with significant impacts on the country's ecosystem and biodiversity. তো প্রথম লাইনেই এই টপিকটার রেঞ্জটা শুধু বাংলাদেশ নিয়ে বলতেছে এরকম একটা পয়েন্ট কিন্তু চলে এসেছে। এটা গ্রোয়িং এনভায়রনমেন্টাল কনসার্ন, আর এটার ইম্প্যাক্ট আছে কান্ট্রিজ ইকোসিস্টেমে এবং বায়োডাইভার্সিটি। র্যাপিড পপুলেশন গ্রোথ অ্যান্ড আরবানাইজেশন, দুইটা পয়েন্ট দিয়েছে। খুব দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আরবানাইজেশন, শহরায়ন বা নগরায়ন, গ্রাম ভেঙে মানুষজন নগরে শহরে আসতেছে গ্রাম ছেড়ে, তো নগরায়ন হচ্ছে, শহরটা বড় হচ্ছে। এক সময় ঢাকা ছোট ছিল, তো এক সময়ের ঢাকা কত ছোট ছিল দেখো। খিলক্ষেত নাকি পুরাটাই ছিল একটা বিল, বর্ষাকালে অনেক পানি হতো, ওখান থেকে নাকি নৌকা নিয়ে চলাচল করা হয়। আমাদের উত্তরা 1994 সালে রাজু কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর, আচ্ছা স্যার, এখন যেখানে ডিপিএস স্কুল রয়েছে ওই জায়গায় নাকি একটা পুকুর ছিল, পুকুরের পাশেই ধান ক্ষেত ছিল। পুরো 6 নম্বর সেক্টরে ধান চাষ হইতো, একটা দুইটা বাড়ি ছিল, বর্ষাকালে পানিও জমতো। আজমপুর যে বাস স্ট্যান্ড, এই আজমপুর বাস স্ট্যান্ডে নাকি 1994 সালে রাত সন্ধ্যার পরে বাস থামতো না ডাকাতির ভয়ে। এরকম গ্রাম অঞ্চল ছিল এটা, এখান থেকে ধান চাষ হতো। অথচ এখন সেই 6 নম্বর সেক্টর রাজু কলেজের পাশে এসে দেখো শহর হয়ে, নগরায়ন হয়ে এটা কি হয়ে গিয়েছে। ধান চাষ চলে গেছে সেই কত দূরে, 13 মুখ ব্রিজের ওইদিকে, ময়নারটিক পার হয়ে গেলে তখন আমরা ধান চাষ দেখি। অর্থাৎ গ্রাম ছেড়ে মানুষজন শহরে আসছে আর শহরটার আয়তন বড় হচ্ছে। শহরটার আয়তন যখন বড় হচ্ছে তখন আমরা যেহেতু এখানে শহর বানিয়েছি সেহেতু এখানে এই শহরায়ন হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে গাছপালা, বৃক্ষ, ফরেস্ট এরিয়া আমরা ফলে আমাদের পরিবেশের জন্য 25% যে বৃক্ষ বনাঞ্চল দরকার সেটা কমে যাচ্ছে। এতে ইকোসিস্টেম এবং বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে। আর এই আরবানাইজেশনটা আমরা কেন করছি, কিভাবে করছি, এটার একটু পার্টস এখানে বলা আছে। ক্লিয়ারিং অফ ফরেস্ট, আমরা ফরেস্টকে ক্লিয়ার করছি, কেটে ফেলতেছি। এগ্রিকালচারাল ল্যান্ড, ফরেস্ট কেটে এগ্রিকালচারাল ল্যান্ড বানাচ্ছি, ফরেস্ট এরিয়া কমতেছে। সেটেলমেন্ট, বাড়ি ঘর বানাচ্ছি, এখানেও ফরেস্ট এরিয়া কমতেছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমরা রাস্তা চলাচলের জায়গা করার জন্য, সরকারি অফিস আদালত তৈরি করার জন্য ফরেস্ট এরিয়া কেটে ফেলতেছি, এখানেও ফরেস্ট কমতেছে। The Sundarbans, the world's largest mangrove forest, is particularly threatened. সুন্দরবনের চেয়ে বড় বন কিন্তু পৃথিবীতে আছে, কিন্তু সেগুলো ম্যাংগ্রোভ না, সেগুলো হয়তো অন্য ধরনের। এই সুন্দরবন সেটা পার্টিকুলারলি থ্রেটেন্ড হয়েছে, কারণ হলো ইলিগ্যাল লগিং অ্যান্ড এনক্রোচমেন্ট। লগ হলো কাঠের গুঁড়ি, কাঠ, গাছ কেটে গাছের গুঁড়িগুলোকে ফার্নিচার বানানোর জন্য আমরা নিয়ে আসি, এটা হলো ইলিগ্যাল লগিং। এনক্রোচমেন্ট মানে হলো সুন্দরবনে অনুপ্রবেশ, সুন্দরবন এরিয়ায় মানুষজন চলে যাচ্ছি আমরা ইলিগ্যালি। ডিফরেস্টেশন কন্ট্রিবিউটস টু সয়েল ইরোশন, এই ডিফরেস্টেশনের কারণে সয়েল ইরোশন বাড়তেছে। লস অফ ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট, বন্য জীবন, বনের পশু পাখির জন্য যে আবাসস্থল সেটা নষ্ট হচ্ছে। ইনক্রিজড কার্বন এমিশন, কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে। এমিশন মানে হলো নিঃসরণ। ওয়ার্জেনিং দা ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, ফলে ক্লাইমেট চেঞ্জের ইফেক্টটা আরো খারাপ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঢাকায়, ক্লাইমেট চেঞ্জেরই একটা কারণ হতে পারে। দ্য রিডাকশন ইন ফরেস্ট কাভার অলসো ইম্প্যাক্টস
ওয়াটার সাইকেলস লিডিং টু মোর ফ্রিকোয়েন্ট ফ্লাডস অ্যান্ড ড্রটস। এই ফরেস্ট কমে যাওয়ার কারণে এটার যে ইফেক্টটা তার মধ্যে আরো রয়েছে, এই ইফেক্টস গুলো কভার করে ওয়াটার সাইকেল ড্যামেজ হচ্ছে, হ্যাম্পার্ড হচ্ছে, এতে ফ্রিকোয়েন্ট ফ্লাডস অ্যান্ড ড্রটস হচ্ছে। অর্থাৎ সয়েল ইরোশন হচ্ছে, এই সয়েলটা বৃষ্টির পানিতে ফ্লো হয়ে ওয়াশড অ্যাওয়ে হয়ে রিভারে যাচ্ছে, রিভার থেকে কিছু যাচ্ছে বে অফ বেঙ্গলের দিকে আর কিছু রিভারের নিচে জমে যাচ্ছে। রিভারের নিচে জমে রিভারের ডেপথ কমিয়ে ফেলতেছে, রিভারের ডেপথ কমিয়ে ফেললে রিভার যে পরিমাণ পানি ক্যারি করতে পারে সেই টোটাল পানি ক্যারি করার যে ভলিউমটা এটা কমে যাচ্ছে। পানি ক্যারি করার ভলিউম কমে যাওয়ার সাথে সাথে এই বৃষ্টির পরিমাণ তো কমে নাই, পানির পরিমাণ তো কমে নাই, পানির পরিমাণ সেম আছে, সুতরাং পানিটা রিভারের সাইড দিয়ে ওভারফ্লো করতেছে, ওভারফ্লো করে ইনান্ডেট করছে আমাদের এরিয়াগুলোকে। কিন্তু রিভার যদি আরো ডিপ হতো, রিভারে আরো অনেক বেশি পানি দিলেও রিভার ভরতো না, ফলে এই পানিগুলো রিভারের নিচ দিয়ে ফ্লো করতে করতে বে অফ বেঙ্গলে আমাদের ইনান্ডেট করতো না আশেপাশের এলাকায়। ডেসপাইট এফার্টস বাই দ্য গভর্নমেন্ট, সরকার যদিও পদক্ষেপ নিচ্ছে টু ইমপ্লিমেন্ট এফরেস্টেশন, বনায়ন করার জন্য এফরেস্টেশন প্রোগ্রামস এন্ড এনফোর্স ফরেস্ট কনজারভেশন লস, এবং বন রক্ষা আইন কার্যকর করার চেষ্টা করছে, দ্য ল্যাক অফ ইফেক্টিভ রেগুলেশন এন্ড পাবলিক অ্যাওয়ারনেস হাইন্ডার্স প্রোগ্রেস। তো এই প্রোগ্রেসটা ঠিক মতো হচ্ছে না সরকারের এই পদক্ষেপে, কারণ হলো ল্যাক অফ ইফেক্টিভ রেগুলেশন, ফলপ্রসূ নিয়ম চলছে না, কেউ রেগুলেট করছে না এই আইনগুলোকে, আইনগুলোকে কেউ কার্যকর করছে না, বলবৎ করছে না, এনফোর্স করছে না, সঠিকভাবে অ্যাপ্লাই করছে না আইনকে, পাবলিক অ্যাওয়ারনেস ঠিক মতো বাড়াচ্ছে না, ফলে প্রোগ্রেস হচ্ছে না এক্ষেত্রে, ফরেস্টেশনের ক্ষেত্রে। র্যাম্প্যান্ট ডিফরেস্টেশন, যত্র তত্র বৃক্ষ নিধন বা গাছ কেটে ফেলা, বন উজাড়করণ, ইজ অলসো ড্রিভেন বাই পভার্টি, দারিদ্র্যের কারণেও হয়। দরিদ্র একজন মানুষ বনে গিয়ে একটা গাছ কেটে গাছটা বিক্রি করতে পারলে কিছু টাকা পেয়ে খাবে, ফ্যামিলি চালাইতে পারতেছে না, এটা একটা কারণ। অ্যাজ মেনি রুরাল কমিউনিটিজ রিলাই অন উড ফর ফিউয়েল, এছাড়া গ্যাস দিয়ে আমরা শহরে রান্না করি, গ্রামের মানুষ কাঠ দিয়ে রান্না করে, গাছের বনে গিয়ে গাছ কেটে এনে গাছের টুকরা টুকরা করে সেগুলোকে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করে, এতেও বন ধ্বংস হচ্ছে। টু অ্যাড্রেস দিস প্রবলেম, এই সমস্যা ডিল করার জন্য স্ট্রিক্টার ল এনফোর্সমেন্ট, আরো কঠিন আইন এনফোর্স করতে হবে। এনফোর্সমেন্ট মানে বলবৎ করা, কার্যকর করা। রেজিস্ট্রেশন, রিফরেস্টেশন ইনিশিয়েটিভস, নতুন করে বনায়ন কার্যক্রম নিতে হবে। অ্যান্ড অল্টারনেটিভ লিভলিহুড অপশনস, যারা জীবিকার জন্য গাছ কাটতেছে তাদের জন্য অল্টারনেটিভ একটা ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা, তোমার বাসায় থাকে কোন নাম্বারটা বলো তো? ঠিক আছে, প্লিজ। এটা হোয়াটসঅ্যাপ কানেক্টেড থাকে? এক মিনিট, আমি একটু তোমার বাসায় কল দিয়ে নিই।
Okay, sorry for the interruption. To address this problem, তো এই প্রবলেমকে ডিল করার জন্য কি কি দরকার? স্ট্রিক্টার ল এনফোর্সমেন্ট, আরো কঠোর, আরো বেশি কঠোর আইন প্রয়োগ, রিফরেস্টেশন ইনিশিয়েটিভ, নতুন করে বনায়ন কর্মসূচি হাতে নেওয়া, অল্টারনেটিভ লিভলিহুড অপশনস, দরিদ্র মানুষের বেঁচে থাকার বিকল্প উপায় বের করা, ফর ফরেস্ট ডিপেন্ডেন্ট কমিউনিটিজ, যেসব কমিউনিটি ফরেস্টের উপর বেস করে জীবিকা নির্বাহ করে তাদের জন্য অল্টারনেটিভ জীবিকা নির্বাহের পথ বের করা। আর ক্রুশাল, এগুলো ইম্পর্টেন্ট। ইফ লেফট আনচেকড, যদি এটাকে আনচেকড রাখা হয়, তার মানে এই প্রবলেমগুলোকে ডিল না করা হয়, ডিফরেস্টেশন কুড হ্যাভ লং টার্ম ডেট্রিমেন্টাল ইফেক্টস। ডিফরেস্টেশনের কারণে লং টার্ম নেগেটিভ ইফেক্টস আসবে অন বাংলাদেশের এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোনমি, বাংলাদেশের পরিবেশ এবং অর্থনীতির উপরে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। তো আমরা এখানে কজ এন্ড ইফেক্ট এন্ড প্রিভেন্টিভ মেজার্স তিনটা কলাম পাচ্ছি। প্রথম পয়েন্টে পাচ্ছি র্যাপিড পপুলেশন গ্রোথ এন্ড আরবানাইজেশন। এটা আমরা সেকেন্ড লাইনে পেয়ে যাচ্ছি যে র্যাপিড পপুলেশন গ্রোথ এন্ড আরবানাইজেশন, এটার ইফেক্ট হিসেবে পাচ্ছি আমরা ক্লিয়ারিং অফ ফরেস্ট। তো আমরা ইফেক্টিভ ক্লিয়ারিং অফ ফরেস্ট এই ফ্রেজটা লিখলেই চলবে। আর প্রিভেন্টিভ মেজার্স হলো টু রিডিউস পপুলেশন গ্রোথ অ্যান্ড স্টার্ট ডি-আরবানাইজেশন, রাইট? ডি-আরবানাইজেশন সম্ভব না, তাহলে স্টপ করা সম্ভব, নতুন করে আর যাতে না বাড়ে। আরবান সিটি একবার হয়ে গেলে তো ধ্বংস করে আবার এগ্রিকালচার শুরু করা সম্ভব না। ফলে পপুলেশন গ্রোথটাকে রিডিউস করা, রিডিউসিং পপুলেশন গ্রোথ এন্ড স্টপিং আরবানাইজেশন, এটা হলো প্রিভেন্টিভ মেজার্স। টুথ ইলিগাল লগিং এন্ড এনক্রোচমেন্ট, এইটাকে আমরা পেয়েছিলাম এই ফোর্থ লাইনে, ইলিগাল লগিং এন্ড এনক্রোচমেন্ট। এখানে আমাদের বলেছে সুন্দরবন, world's largest mangrove forest, Sundarban is particularly threatened by illegal logging and encroachment. So এটার ইফেক্ট হলো the Sundarbans is threatened. আর প্রিভেন্টিভ মেজার হলো stopping illegal logging and encroachment. Third আছে lack of effective regulation and enforcement. Effective regulation and enforcement কে আমরা পাচ্ছি আরেকটু পরে। এইখানে যে despite efforts by the government to implement afforestation programs and enforce forest conservation laws, the lack of effective regulation and public awareness hinders progress. এখানে আমাদের কজ হিসেবে ল্যাক অফ ইফেক্টিভ রেগুলেশন এন্ড এনফোর্সমেন্ট দিয়েছে, তো আমরা ইফেক্ট হিসেবে দেব hindering the problem. প্রিভেন্টিভ মেজার্স কি দেব? প্রপার রেগুলেশন এন্ড এনফোর্সমেন্ট অফ ল, প্রপার রেগুলেশন, আচ্ছা ল্যাক অফ বাদে দিলেও হয়, ইফেক্টিভ রেগুলেশন এন্ড এনফোর্সমেন্ট কে প্রিভেন্টিভ মেজার্স হিসেবে দেব। দেন 4 নম্বরে আছে আমাদের পভার্টি। পভার্টি এর ইফেক্ট হলো এই যে এখানে ইজ অলসো ড্রিভেন বাই পভার্টি, এখানে তো এটার ইফেক্ট হলো র্যাম্প্যান্ট ডিফরেস্টেশন। আর প্রিভেন্টিভ মেজার হলো ইরাডিকেশন অফ পভার্টি, পভার্টি নির্মূল করতে হবে। লাস্ট 5 নাম্বার আছে ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস। তো পাবলিক অ্যাওয়ারনেস এর ল্যাকের কারণে কি হচ্ছে, কোথায় পাচ্ছি আমরা? পাবলিক অ্যাওয়ারনেস এই যে এখানে
ইফেক্টিভ রেগুলেশন অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস। তো এখানে পাবলিক অ্যাওয়ারনেস এর ল্যাকের কারণে প্রোগ্রেসটা হাইন্ডার্ড হচ্ছে, তো হাইন্ডারিং দা প্রোগ্রেস। আর প্রিভেন্টিভ মেজার হলো প্রপার পাবলিক অ্যাওয়ারনেস, রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস, এভাবে দেওয়া যায়। এই হলো আমাদের কজ ইফেক্ট এন্ড মেজারের আনসারটা। এখানেও আমরা আবারও রবার্ট ফ্রস্টের কবিতা পাচ্ছি। টাইটেল হলো দ্য রোড নট টেকেন। এটাও রবার্ট ফ্রস্টের ফেমাস আর একটা কবিতা, অত্যন্ত ফেমাস কবিতা। রোড নট টেকেন মানে হলো যে রাস্তাটা নেওয়া হয় নাই, যে রাস্তায় যাওয়া হয় নাই, কিংবা আমি যে রাস্তায় যাইনি। তো এখন এখানে বলবে যে ওই রাস্তায় যাওয়ার কথা। তো আমরা তিনটা পার্সপেক্টিভ থেকে পড়ি। প্রথমে পড়ি জেনারেলি, তো চলো জেনারেলি পড়ে দেখি। টু রোডস ডাইভার্সড ইন আ ইয়েলো উড। উড মানে তো আগেই বলেছি, উড দিয়ে সাধারণত ফরেস্ট বোঝানো। তো উডের কালার হলো ইয়েলো। আমরা যদি আমেরিকায় যাই অনেক ইয়েলো ফরেস্ট দেখতে পাই, রেড ফরেস্টও দেখতে পাই, রাইট? টু রোডস ডাইভার্স, তো এখানে কি একটা রোড দুই দিকে চলে গেছে। এন্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, আমি তো দুইটা রাস্তা দিয়ে যেতে পারি না, আমাকে যে কোনো একটা দিয়ে যেতে হবে। এন্ড বি ওয়ান ট্রাভেলার, আমি তো একজন ট্রাভেলার, একজন ট্রাভেলার হয়ে আমি দুইটা রোড দিয়ে তো যেতে পারি না। লং আই স্টুড, সেখানে আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, ভাবতেছি কোন রাস্তায় যাব। এন্ড লুকড ডাউন, নিচের দিকে তাকাই থাকলাম। অ্যাজ ফার অ্যাজ আই কুড, যতক্ষণ সম্ভব। টু হোয়ার ইট বেন্ট ইন দা আন্ডারগ্রাউন্ড, ভাবলাম যে এই রাস্তাটা কোথায় ব্যাকা হয়েছে, কোন দিকে আমার যাওয়া উচিত। দেন টুক দা আদার, তো আমি নর্মালটা নিলাম না, অন্য রাস্তাটায় গেলাম। নর্মাল রাস্তাতে তো মানুষ সাধারণভাবেই যায়, অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, নর্মাল রাস্তা তো ফেয়ার, ওটা তো আমার চেনা, মানুষজন ওখান দিয়ে তো সবসময় যায়, আমিও হয়তো আগেও গিয়ে থাকতে পারি। কিন্তু নর্মালটা না গিয়ে আমি অন্যটায় গেলাম। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, হয়তো আমি আরো বড় ক্লেম করতে পারলাম ওই অন্য রোডে গিয়ে। বিকজ ইট ওয়াজ গ্রাসি, কারণ এই রাস্তাটা ছিল বেশি গ্রাসি। মানুষজন যে রাস্তায় বেশি চলে ওই রাস্তায় তো ঘাস থাকে না, মানুষজন চলে না সেই রাস্তায় ঘাস থাকে বেশি, রাইট? মানুষজন চলাচল করলে তো ঘাস বড় হইতে পারে না। তা যেহেতু আমি সেই রাস্তাটা নিলাম যে রাস্তাটা নট টেকেন, মানুষজন বেশি একটা সেই রাস্তায় চলাচল করে না, তাই সেই রাস্তায় এটা বেশি গ্রাসি ছিল। ওয়ান্টেড ওয়ার, ওয়ার মানে মানুষের চলাচল এর অপেক্ষা করতেছিল রাস্তাটা। ওয়ান মানে ল্যাক, অভাব হওয়া, এই রাস্তায় চলাচলের অভাব ছিল। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার হ্যাড ওয়ার্ন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সিন, যদি এখান দিয়ে পাসিং করলে এই রাস্তা দিয়ে গেলে ওই আগের রাস্তার মতো সেম অবস্থায় হইতো, ঘাস থাকতো না। And both that morning equally lay in leaves no step had trodden black. As both that morning equally lay, যেহেতু সেই সকাল তেমন ভাবেই পড়ে রয়েছিল, ইন লিভস ওখান দিয়ে পাতা পড়েছিল গাছে, নো স্টেপ হ্যাড ট্রডেন ব্ল্যাক, পাতার উপর দিয়ে কোনো কেউ হেঁটে যায় নাই। ফরেস্ট এরিয়া ছিল, ওরা ফরেস্ট এরিয়ার রাস্তা, ওয়ালাইকুম আসসালাম। সেখান দিয়ে মানুষ হাঁটাহাঁটি করলে তো গাছের পাতা যে ঝরে পড়ে সেই ঝরা পাতার উপর দিয়ে হেঁটে যেতে যেতে একটা রাস্তা হয়ে যাবে। ট্রড, ট্রিড মানে হলো পা দিয়ে পাড়িয়ে চলে যাওয়া। ট্রড এন্ড ব্ল্যাক, পা দিয়ে পাড়িয়ে চলে যেতে যেতে এটা ব্ল্যাক হয়ে যাবে, কিন্তু এটা এরকম হয়নি। ও আই কেপ দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, প্রথম যে রাস্তা ছিল যে রাস্তায় সবাই যায় ওটা আমি অন্য দিনের জন্য রাখলাম, আজকে একটু নট টেকেন যে রোডটা ওই রোডটায় গেলাম। ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, তারপরেও যেহেতু আমি এই এই রাস্তা দিয়ে আগে যাইনি, রাস্তাটা তো আমি চিনি না, তাই
অচেনাকে চেনাই এখন হচ্ছে আমার কাজ। আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক। যেহেতু এই রাস্তা দিয়ে মানুষজন যায় না, তাই সম্ভবত এই রাস্তা দিয়ে আমি নিরাপদে পৌঁছাইতে পারবো কিনা, যেতে পারবো কিনা, ফিরে আসতে পারবো কিনা নিরাপদে, আই ডোন্ট নো। আমার সন্দেহ, ইফ আই শুড এভার কাম ব্যাক, আমি কি আদৌ ফিরে আসতে পারবো কিনা। কারণ এটা তো ডেঞ্জারাস হইতে পারে, না হলে মানুষজন এই রাস্তা দিয়ে যাবে না কেন? তো সন্দেহ তো থেকেই যায়। আই শ্যাল বি টেলিং দিস উইথ আ সাই। আমার এটা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলা উচিত। সামহার এজেস এন্ড এজেস হেন্স, পুরা যুগ যুগ ধরেই কোনো একটা সময়, টু রোডস ডাইভার্স ইন আ উড অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই। এখানে একটা রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং আমি সেই রাস্তাটাই নিয়েছি যেটা দিয়ে মানুষজন তেমন একটা যায় না। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। এখানেই হলো পার্থক্য। অন্য মানুষের সাথে আমার, অন্য মানুষের সাথে আমার পার্থক্যই হলো এটা, যে আমি নিয়েছি দ্য রোড নট টেকেন, অন্য মানুষ নেয় দ্য রোড টেকেন। মানে স্বাভাবিকভাবে কবিতাটা পড়লে এই মিনিংটা আমরা পাচ্ছি, যেটা মোটামুটি নর্মাল নাকি। কবিতার আক্ষরিক অর্থে এরকমই মিনিং হলো আমরা যেটা এতক্ষণ করলাম, কিন্তু ভাবের দিক থেকে তো অনেক মিনিং আছে। তো ভাবের দিকেই আমাদের যাওয়া উচিত এখন, রাইট? তো চলো দেখি কবিতার ভাবে যাওয়ার আগে সাহিত্যিক পার্সপেক্টিভ থেকে কি দেখতে পাই। তো প্রথমত আমরা পাচ্ছি এটার রাইম স্কিম খুঁজে বের করব। শুরুর লাইনে আছে উড, থার্ড লাইনে আছে স্টুড, ফোর্থ লাইনে আছে কুড। উড, স্টুড, কুড, এই সবগুলোকে এ বলা যায়। বোথ কে বি, গ্রোথ কে বি। তাহলে এ বি, এ এ বি। সেকেন্ড স্ট্যান্ডার্ড, ফেয়ার ওয়ার দেয়ার, ক্লেম সেম, সেম সেম স্ট্রাকচার পাচ্ছি। সেকেন্ড স্ট্যান্ডার্ড প্রথমটাকে যদি এ বলি, এ বি, এ এ বি। থার্ড স্ট্যান্ডার্ড প্রথমটাকে যদি এ বলি, এ বি, এ এ বি। ফোর্থ স্ট্যান্ডার্ড প্রথমটাকে যদি এ বলি, এ বি, এ এ বি, অর্থাৎ সাই আই বাই এ এ, হেন্স আর ডিফারেন্স বিবি। তো এই কবিতার পুরা রাইমিং প্যাটার্ন না বলে প্রথম 4 লাইনের, প্রথম 5 লাইনের রাইমিং প্যাটার্ন বললেই কিন্তু হয়ে যায়, যে এ বি, এ এ বি হলো রবার্ট ফ্রস্টের দ্য রোড নট টেকেন এর রাইম স্কিম বা রাইমিং প্যাটার্ন। তো এখানে কবিতার টাইটেল রোড নিজেই একটা মেটাফোর। তো এখানে আমাদের কি কি খুঁজে বের করতে হবে একটু দেখে নিই। রিড দ্য পোয়েম এন্ড আইডেন্টিফাই 3 মেটাফোরস এন্ড 2 ইমেজারিজ। 3টা মেটাফোর খুঁজে বের করতে হবে আর 2টা ইমেজারি বের করতে হবে। তো আমাদের একটা মেটাফোর তো আমি বলে দিয়েছি, 2টা মেটাফোর তো, 3টা মেটাফোর। একটা মেটাফোর কিন্তু রোড নিজেই। উড, ফরেস্ট, সেইটা কিন্তু আরেকটা মেটাফোর। ট্রাভেলার, যাত্রী, এটাও আরেকটা মেটাফোর। আরো মেটাফোর বের করা যাবে, তো আমাদের 3টা যথেষ্ট। এখানে রোড নট টেকেন দিয়ে, এই রোড দিয়ে মানুষের জীবনের চলার পথ যে শুধু বুঝাইছে তা না, আহ এই রোড দিয়ে মানুষের জীবন ব্যবস্থাকে বোঝানো যায়, জ্ঞান অর্জনের উপায়টাকে বোঝানো যায়। তো পরোক্ষভাবে এটা সিম্বলিক্যালি, তো সামথিং আননোন, আনসিন, আনডিসকভার্ড, আনইনভেন্টেড, এরকম বোঝাচ্ছে রোড নট টেকেন দিয়ে। উড দিয়ে, উড হলো ফরেস্ট, উড দিয়ে যেমনি নেচার বোঝায় তেমনি ডেঞ্জারাসও হইতে পারে। আমরা ঐতিহাসিকভাবে রোমান্টিক এইজের রাইটারদের ব্রিটিশ আর আমেরিকানদের মধ্যে পার্থক্য পাই। ব্রিটিশ রোমান্টিক ইরায় যারা লিখেছেন তাদের ফিচার ছিল নেচারকে আইডিয়ালাইজ করা। নেচার হলো পারফেক্ট হিউম্যানের জন্য।
তাই হিউম্যানের উচিত নেচারকে ভালোবাসা। বাট আমরা যদি আমেরিকান পোয়েটদের কথা ইতিহাস থেকে জানার চেষ্টা করি তাহলে দেখি আমেরিকান পোয়েটদের কাছে নেচার বেনিভোলেন্ট এবং ম্যালিভোলেন্ট দুইটাই, উপকারী এবং অপকারী দুইটাই। তো এইখানে উড দিয়ে আমরা দুইটা ব্যাখ্যা করতে পারি। নর্মালি পিওর ন্যাচারাল বিউটি, নেচার, ন্যাচারালনেস, স্পন্টেনাস, নাথিং আর্টিফিশিয়াল, এরকম একটা মিনিং বের করতে পারি। আবার উড সামথিং ডেঞ্জারাস, আনসিন, আননোন, আনডিসকভার্ড, এরকম আর একটা অল্টারনেটিভ ব্যাখ্যায়ও যাওয়া যায়। তো সামথিং নট সিন, সামথিং নট ডিসকভার্ড ক্যান বি ডিস্ট্রাকটিভ, ডেঞ্জারাস, অ্যালার্মিং ফর দ্য হিউম্যান বিংস, এরকম মিনিং আসে এই মেটাফোর। আর একটা মেটাফোর বলেছিলাম ট্রাভেলার। ট্রাভেলার মানে পথে যিনি চলে, ট্রাভেল করে যিনি। এই পৃথিবীতে মানুষ একজন ট্রাভেলার, পুরা মানব, প্রতিটা মানুষই একজন ট্রাভেলার। সেই পৃথিবীতে আসছেই ট্রাভেল করতে করতে, পৃথিবী ছেড়েও চলে যাবে ট্রাভেল করতে। তো এই নর্মাল ট্রাভেলার থেকে মানুষকে এই মহাজাগতীয় ট্রাভেলার হিসেবে ব্যাখ্যা করতে পারাটাই তাহলে এই মেটাফোরের ব্যাখ্যাটা চলে আসবে। তো আমরা এখানে কি কি চিত্র দেখতে পাই? প্রথমত আমরা রোড দেখতে পাই, উড দেখতে পাই, দাঁড়িয়ে থাকা স্ট্যান্ডিং দেখতে পাই, লুকড ডাউন, নিচের দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা দেখতে পাই, দুইটা রাস্তা দেখতে পাই, অন্য রাস্তায় যাওয়া দেখতে পাই, গ্রাস দেখতে পাই, মানুষ হেঁটে চলে নাই, এরকম গাছের শুকনো পাতা পড়ে রয়েছে এরকম একটা রাস্তা দেখতে পাচ্ছি, ওয়ান্টেড ওয়্যার। তারপর এন্ড বোথ দ্যাট মর্নিং, সকাল দেখতে পাচ্ছি, লিভস দেখতে পাচ্ছি গাছের। এই তো এই অনেকগুলা ইমেজেস পাচ্ছি। তো এই ইমেজ গুলো একটু হালকা ব্যাখ্যা করে দিলেই চলবে। তো দুইটা ইমেজ আমি গ্রাসি রোডটা নিচ্ছি। গ্রাসি রোডের ইমেজটা আমি যদি ব্যাখ্যা করি, যেখান দিয়ে পিপল, ভেরি ফিউ পিপল হ্যাভ টেকেন দিস রোড and so grass had grown there in plenty, so the road is grassy as people didn't treat that road for long. এভাবে একটা ব্যাখ্যা করে দিলাম। আর একটা ধরো আমরা নিতে পারি যে ম্যান লুকড, ট্রাভেলারের ইমেজটা দেখতে পারি, মর্নিং এর ইমেজটা দেখতে পারি। তো এরকম আরেকটা ইমেজ নিয়ে ওই সময়, কোন সময়ে সে জার্নি করছিল, এরকম একটা ব্যাখ্যা দিয়ে দিতে পারি। অথবা লোকটা ওই রাস্তার ওখানে গিয়ে লুকড ডাউন, এই ইমেজটাকে ব্যাখ্যা করতে পারি যে সে সেখানে গিয়ে ওয়াজ ইন ডাউট হুইচ রোড টু টেক, এটার একটা ব্যাখ্যা করে দিলেই চলে যাচ্ছে কিন্তু আমার দুইটা ইমেজের এক্সপ্লেনেশন। দেন ইওর ফিলিংটা যাব আমরা পরে, এখানকার কোশ্চেন গুলো দেখে নেই। হোয়াট সিজন ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম টেক্স প্লেস ইন? কোন সিজনের কবিতা এটা? কালারের কথা কি বলা আছে? ইয়েলো উড, ফরেস্ট ইয়েলো হয় কোন সময়? অটামে। তো ওই ইয়েলো শব্দ দিয়ে এটা ব্যাখ্যা করে দিতে হবে। দ্য পোয়েম টেক্স প্লেস in the season autumn because we find the speaker mentioning the wood being yellow. Normally yellow color is seen in the autumn season. Which of the two roads did the poet take? Describe briefly. There were two roads. One which is commonly taken by the people, and the other which is not normally taken. The poet took the road not taken by other people, or the poet took the road which is less traveled by. So this taking the road less traveled by
makes a difference for the poet and other people. Other people would normally pass by the normal common or generally used road. But the poet has an inquisitive mind to discover something new, to know the unknown, to see the unseen. That is why the the poet, took the road less traveled by. Why did the poet leave the first path? The poet left the first path because it was well known to him. He had traveled in that road earlier. Other people have also traveled that road. As the writer was inquisitive to know the unknown, so he did not take this path. What did the poet hope that he would do one day? Was he sure of doing so? So the poet hopes to say one day that he took the road not taken, that the road diverged in a wood and he took the road, uh, the one which is less traveled by. এই কথাটাই কবি মানুষদেরকে বলতে চায়। Why has the poet's choice made all the difference in his life? The poet's choice made all the difference in his life because the poet here is indicating about himself, about his own life. Normally, other poets would write about topics which are common to people, which are known to people. But in this poem, as Robert Frost is saying, he has taken the road less traveled by. The difference here is that he is also writing in such a manner, in